যে কথা বলছিলাম যে 2020 একটা অত্যন্ত কঠিন একটা সময় সারা পৃথিবী পার করছে, সারা বিশ্ব। বাংলাদেশও তার বাইরে নয়, আমরাও আক্রান্ত করোনায়। কিন্তু জীবন তো থেমে থাকার নয়। যারা চলে গেছে তারা তো গেছেনই, কিন্তু যারা বেঁচে আছে তারা লড়াই করছেন, সচেতন হচ্ছেন। যাই হোক, আমরা যারা বেঁচে আছি আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা নতুন বছরে প্রবেশ করেছি 2021। তোমাদের আবারও অভিনন্দন, 2021-এর স্বাগতম। আশা করি বিশ্বময় যে দুর্যোগ মহামারী এটা কেটে যাবে, আমরা আবার সুদিন ফিরে পাব, সেই প্রত্যাশাই পাকশিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকে যে অনলাইন ক্লাস, আজ প্রথম ক্লাস, জানুয়ারির আজকে 2 তারিখ। তোমরা ইতোমধ্যে জেনেছ আমাদের ছুটি ছিল, আবার আজকে ওপেনিং ডে কলেজের। পাকশিয়া কলেজ অব্যাহতভাবে অনলাইন ক্লাস শুরু করেছে, আজকে তার প্রথম দিন নতুন বছরের। আমি তোমরা যারা দ্বিতীয় বর্ষে উঠেছ, আমি তোমাদের সিরাজদৌল্লা পড়াতে চাই। সিকান্দার আবু জাফরের সিরাজদৌল্লা ঐতিহাসিক নাটক। এই নাটকটি আমি যারা সেকেন্ড ইয়ারে ওঠে তাদেরকে আমি বিশেষ করে পড়াই। আর ফার্স্ট ইয়ারে সেখানে আমি লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটা আমি পড়িয়ে থাকি। তো আমার মনে হলো নতুন বছরে নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, সেটা হচ্ছে ঐতিহাসিক নাটক সিরাজউদ্দৌলা। লিখেছেন কে? সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর লিখেছেন ঐতিহাসিক নাটক। তোমরা জানো পলাশির প্রান্তরে ইংরেজদের সঙ্গে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়। সেই যুদ্ধে কৌশলে ষড়যন্ত্র করে মীর জাফর, রবার্ট ক্লাইভ এরা যৌথভাবে উমিচাঁদ, রায়দুর্লভ, জগৎ শেঠ, রাজা রাজবল্লভ, ঘসেটি বেগম, মিরন এরা একটা পক্ষ নেয় নবাবকে সেই পলাশির আম্রকাননে, তাকে পরাস্ত করে 1757 সালে 23শে জুন। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটেই রচিত হয়েছে সিরাজদৌল্লা নাটকটি। এবং তোমরা জানো এও যে বাংলা সাহিত্যে নাট্য সাহিত্যের যে ইতিহাস, সেখানে সিরাজদৌল্লা ঐতিহাসিক নাটকের একটা বড় একটা জায়গা আছে, অবদান আছে। নবাব সিরাজদৌল্লার যে ট্র্যাজেডি, যে করুণ পরিণতি, তাকে অন্ধকার জেলের ভিতরে মিরনের নির্দেশে মোহাম্মদ আলী বেগ, যে মোহাম্মদ আলী বেগ মানুষ হয়েছিল নবাব সিরাজদৌল্লার বাবা মা তাকে মানুষ করেছে ছোটবেলা থেকে, তার হাতে নির্মমভাবে তাকে জেলখানার অন্ধকার কুটিরে খুন হতে হয়েছে, হত্যা করা হয়েছে। এই যে ট্র্যাজেডি, এবং তার আপন যে স্বজন, তার আপন খালা ঘসেটি বেগম, মীর জাফর সিপাহ সালার প্রধান সেনাপতি, তার পরমাত্মীয় মিরন, মীর জাফরের ছেলে, সেও আর এক মীর জাফরই করেছে। সেই চক্রান্তের ষড়যন্ত্রের শিকার হয়ে নবাব সিরাজদৌল্লার পতন ঘটেছে। এবং এই যে প্রাসাদ ষড়যন্ত্র, এই প্রাসাদ ষড়যন্ত্রের সুযোগ নিয়েছে ইংরেজ। খুব কূটকৌশলী ধুরন্ধর ইংরেজ রবার্ট ক্লাইভ, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা কোম্পানির তারা এসেছিল এখানে ব্যবসা বাণিজ্য করতে।
তারা এই প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাদের স্বার্থসিদ্ধি করেছে এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পতন ঘটিয়েছে। তা এই যে নাটকটি, ঐতিহাসিক নাটক, তোমাদের জানাও আছে, কিছু কিছু হয়তো শুনেও থাকবে যে ঐতিহাসিক নাটকের অনেক শ্রেণী বিভাগ আছে, তোমরা জানো। ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, পৌরাণিক নাটক, এরকম বিভাগ আছে। তা ঐতিহাসিক নাটকটা কি? ঐতিহাসিক মানে ইতিহাস। ইতিহাস যোগ স্নিক বা ইক থেকে হচ্ছে ঐতিহাসিক, এটা তদ্ধিত প্রত্যয়। তাহলে এই যে ঐতিহাসিক নাটক হচ্ছে ইতিহাস আশ্রিত যে নাটক, ইতিহাসের প্রেক্ষাপটে যে নাটক, ইতিহাসকে অবলম্বন করে যে নাটক, ইতিহাসকে নির্ভর করে যে কাহিনী, ঐতিহাসিক চরিত্রগুলোকে তার বিকশিত করা, তাদের সংলাপ, তাদের মন মানসিকতা, তাদের প্রেম ভালোবাসা, দ্বন্দ্ব, স্বার্থ, কুটিল, এইসব নানাবিধ বিষয়গুলো নাট্যকার কি করেন? তুলে ধরেন। তবে একটা কথা, এটা কিন্তু নাটক সাহিত্যের একটা অঙ্গ, যেখানে রস থাকে, আনন্দ থাকে, হাসি থাকে, জীবনের অভিজ্ঞতা থাকে, হ্যাঁ, জীবনের নানা দিককে তুলে ধরা হয়। তাই ঐতিহাসিক নাটক যিনি লেখেন, নাট্যকার, তিনি ইতিহাসের দাস নন, তিনি ইতিহাস লিখতে বসেননি। ইতিহাসকে অবলম্বন করে, প্রেক্ষাপট করে তিনি নাটক লিখতে বসেছেন। এখানে নাট্যকারের অনেক স্বাধীনতা আছে, যে তিনি ইতিহাস একেবারে 100 ইতিহাসকে প্রেক্ষাপট ধরে তিনি নাট্য রচনা করবেন, নাটক রচনা করবেন, তা কিন্তু নয়। তিনি ইতিহাসের দাস নন, তিনি ইতিহাসের ঐতিহাসিক প্রেক্ষাপটে একটা জীবনকে তুলে নিয়ে আসেন। এটা হচ্ছে নাট্যকারের কাজ। সেই ঐতিহাসিক নাটকের ভিতরে রস সৃষ্টি করেন, মানবিক দিক দেখানো হয়, তার ট্র্যাজেডি, তার ভালো লাগা মন্দ লাগা, তার হিংস্রতা, মানবিকতা, এই নানান দিক, জীবনের একটা মানুষের জীবনে নানান দিক, এগুলোকে নাট্যকার চমৎকারভাবে সংলাপের মাধ্যমে তুলে ধরে। আর নাটক হচ্ছে দৃশ্য কাব্য। তোমরা এখন টিভিতে অনেক নাটক দেখে থাকো, কিন্তু টিভির নাটক আর মঞ্চস্থ একটা মঞ্চে অভিনীত হচ্ছে একটা ঘটনাকে নিয়ে, সেখানে অভিনেতা অভিনেত্রী তাদের অঙ্গভঙ্গি ভঙ্গির মধ্য দিয়ে একটি কাহিনীকে উপস্থাপন করছেন এবং সরাসরি পাবলিক, জনগণ স্টেজের সামনে, মঞ্চের সামনে বসে উপভোগ করছে, দেখছেন। এর একটা মজা, এর একটা আনন্দ, এর একটা প্রাপ্তি, আনন্দ যোগ, এটা কিন্তু দর্শক এবং অভিনেতা কলাকুশলী যারা থাকেন, এর একটা মাত্রা, একটা আলাদা, এই জগৎটা আলাদা। হ্যাঁ, যদি তোমরা টিভিতে আমরা দেখে থাকি, তোমরাও দেখো টিভি নাটক, আর একেবারে মঞ্চে উপস্থাপন হচ্ছে জলজান্ত একটা কাহিনী। এই যে পারস্পরিক একটা ভাব বিনিময়, হ্যাঁ, পাশাপাশি থাকা, দেখা, বোঝা, উপলব্ধি করা, এর মূল্য কিন্তু আলাদা। যাই হোক, তা এই ঐতিহাসিক নাটকটি রচনা করেছেন কে? সেকান্দার আবু জাফর। তোমরা জানো নৈর্ব্যক্তিক যে বিষয়টা আছে বাংলা ফার্স্ট পেপারে, সেখানে নৈর্ব্যক্তিক থাকে 5 নম্বর। লাল সালু আর নবাব সিরাজদৌল্লা, এই 2 বিষয় থেকে নৈর্ব্যক্তিক পরীক্ষায় আসবে। আমরা নাট্যকার পরিচিতিটা একটু জেনে নিই। নাট্যকার পরিচিতি দেখো, সেকান্দার আবু জাফর তিনি জন্মেছিলেন 1918 সনে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে। পরীক্ষা আসতে পারে যে সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন? বলতে হবে 1918 সালে। কোথায়? সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে। হ্যাঁ, আচ্ছা। মূলত তিনি ছিলেন একজন কবি, প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন কবি।
কিন্তু সাহিত্যের নানা শাখায় তার পদচারণা ছিল খুব চমৎকার। নানান শাখায়, সে নাটক, উপন্যাস, গল্প, নানা বিষয়ে তার অভিজ্ঞতা ছিল অনেক ভালো। এবং তোমরা জানো যে দীর্ঘকাল তিনি সম্পাদনার কাজেও জড়িত ছিলেন। সমকাল বলে একটা পত্রিকা, এই পত্রিকা তিনি সম্পাদনা করেছেন বহুদিন যাবৎ। এবং পাকিস্তানের যে অপশাসন, তার বিরুদ্ধে যে বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ, তার বলিষ্ঠ প্ল্যাটফর্ম ছিল এই সমকাল পত্রিকাটি। তাহলে পরীক্ষা যদি আসে যে সমকাল সাহিত্য, মাসিক সাহিত্য পত্রিকাটি কে সম্পাদনা করেন, বলতে হবে সিকান্দার আবু জাফর। কিন্তু পাকিস্তানি শাসকরা এর যে প্রতিবাদী রূপ, জেগে ওঠা, জনগণকে সচেতন করা, প্রতিবাদের জায়গাটা তৈরি করা, যখন পাকিস্তান শাসক মনে করেছে যে এই পত্রিকাটা যদি চলতে থাকে তাহলে আমাদের শাসন শোষণের ব্যাঘাত ঘটবে, তখন এটাকে নিষিদ্ধ করা হয়, বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, এবং বাজেয়াপ্ত করা হয়েছিল। তার পড়াশোনা আমরা দেখি। সিকান্দার আবু জাফর শিক্ষা জীবন শুরু করেন খুলনার তালা বিডি ইংরেজি উচ্চ বিদ্যালয়ে। সেখানকার পাঠ সমাপ্ত করে তিনি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে, পূর্ব নাম রিপন কলেজে অধ্যয়ন করেন। শিক্ষা জীবন সমাপ্ত হওয়ার পর 1941 সন থেকে তিনি বিভিন্ন ধরনের মননশীল পেশায় নিযুক্ত হন। দেশভাগের পর তিনি পূর্ব বাংলায় চলে আসেন। দেশভাগ কত? 1947, 14 আগস্ট, 15 আগস্ট। উনি কলকাতায় ছিলেন, কিন্তু দেশ যখন ভাগ হয়ে গেল তিনি আবার পূর্ব বাংলায় চলে আসলেন। এবং 1953 সালে রেডিও পাকিস্তান স্টাফ আর্টিস্ট হিসাবে দায়িত্ব পালন করেন। তাই এবার তার জীবনের অভিজ্ঞতার ঝুলি অনেক, তাই রোহন। তা তোমাদের অনেক ধন্যবাদ। আজকে তোমাদের সিকান্দার আবু জাফরের সিরাজদৌলা নাটক আমি শুরু করলাম। আশা করি তোমরা মূল পাঠটা শুরু করবে। তোমাদের সবার জন্য শুভকামনা। নববর্ষের আবারও উষ্ণ অভিনন্দন। ভালো থেকো, ধন্যবাদ। সুমন।